ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের বিষয়বস্তু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা প্রত্যেকেই জানো আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সকল স্তরের প্রিপারেশন করিয়ে থাকি। আমাদের এই ভিডিওগুলি কমপ্লিটলি এক্সাম ওরিয়েন্টেড হয় এবং সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়েই আমরা প্রত্যেক দিন তোমাদের সাথে এই ভিডিওগুলির মাধ্যমে যোগাযোগ স্থাপন করে থাকি। আজকের এই ট্রান্সলেশনটি একটি অভিনব ট্রান্সলেশন এবং একটি অতি কঠিন ট্রান্সলেশনের অংশ, যেটি তুমি করতে পারলে অবশ্যই তোমার ট্রান্সলেশনের দক্ষতা বিকশিত হবে এবং কঠিন থেকে কঠিনতম ট্রান্সলেশন করার সম্পূর্ণ কৌশল আয়ত্ত করতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তাই যদি সার্থক অনুবাদ শিখতে হয়, অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে হবে। চলো দেখে নেওয়া যাক আজকের এই ক্লার্কশিপ মেন্সের তৃতীয় ক্লাসটি। এখন আমাদের স্ক্রিনে প্রশ্নটি আসছে। আমাদের পরীক্ষাতে যেভাবে ঠিক প্রশ্নটি আমরা হাতে পাবো, তার একটি নমুনা এখানে প্রস্তুত করা হয়েছে। আমাদের প্রশ্ন দেয়া থাকবে ট্রান্সলেট দ্য ফলোইং ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলায় দেওয়া এই অনুচ্ছেদটিকে সম্পূর্ণরূপে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। এখন তোমরা প্রত্যেকেই জানো ট্রান্সলেশনের জন্য আমাদের মোট 40টি নম্বর থাকে। পরীক্ষায় মোট 2টি ট্রান্সলেশন তোমাকে করতে হবে। প্রত্যেকটির জন্য থাকবে 20টি নম্বর, অর্থাৎ 20 প্লাস 20। এইভাবে হবে তোমাদের মোট 40টি নম্বর। তোমরা যারা মনে করছো এই প্যাসেজটা ট্রান্সলেশন করতে তোমরা সমর্থ আছো, তারা এই স্থানে ভিডিওটিকে পজ করো, করে ট্রান্সলেশনটা 25 মিনিটের মধ্যে করার চেষ্টা করো। দেখো সার্থক অনুবাদ করতে পারছো কিনা। এরপরে আমাদের প্রদত্ত স্যাম্পল অ্যান্সারের সাথে মিলিয়ে দেখো তোমরা ঠিক কত দূর ঠিক করতে পেরেছো। তাহলেই তোমাদের মূল্যায়ন সঠিক পথে আগাবে। আর যদি তোমরা আমাদের সাথে evaluation বা তোমার খাতা চেক করার জন্য যোগাযোগ করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে প্রদত্ত ইনফরমেশন ফলো করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা অবশ্যই তোমাদের খাতা কারেকশন করেও তোমাদের হেল্প করব। এখন ট্রান্সলেশনটি তোমরা দেখতেই পাচ্ছ একটি কঠিন সাহিত্যের অংশ। চলো প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নিই এবং বুঝে নিই ঠিক কিভাবে কোন স্থানে আমরা এটিকে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে নতুনভাবে রচনা করতে পারি। চলো পড়া যাক প্যাসেজটি। আমি স্বার্থপর, চরিত্রহীন, আত্ম অভিমানী, অহংবাদী এক নরাধম। নরাধম অর্থাৎ যে মানুষেরও নিচু প্রজাতি থেকে বিলং করে বা যার চরম চরিত্রহানি ঘটেছে। আমি পাপী, অন্যকে আঘাত করে আমার সুখ, অর্থাৎ অন্যদের আঘাত দিয়ে আমি সুখী হই, নিজেকে চরম সুখী মনে করি। তাই আমি কি পাপী। আমি আমার মতো অভিশাপ সংসারে আর নেই। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি আমিই যেন সংসারের সবথেকে খারাপতম একটি লোক, যে সবার জন্য একটি অভিশাপ বা সবার জন্য একটা সমস্যার কারণ। এখানে বক্তা নিজেকে খুব হীনমন্যতায় ভোগার জন্য তাকে এইভাবে বলতে চেয়েছেন। তোমার কাছে আর লুকাবো না। আমার মনে হয় আমি ছাড়া পৃথিবীর সকল লোকই সুখী, সকল লোকই ভালো। কেবল আমিই সমস্ত লোকের সুখের পথে কাঁটা, সফলতাই অন্তরায়। অর্থাৎ বক্তা নিজেকে মনে করছেন যেন অন্যের সুখের পথে বা অন্যের সুখ স্বাচ্ছন্দ্যের জীবনে বক্তা যেন নিজে খুবই একজন নগণ্য ব্যক্তি এবং তাকে দেখলেই যেন সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ অভাগা যেদিকে যায় সাগর যেন শুকায়ে যায়। ঠিক তেমনই বক্তার এখানে অনুভূতি। যদি কোনোদিন বিধাতা আমায় দয়া করে আলোর এক কণাও দিতেন, তার মানে কি? যদি ঈশ্বর আমার উপরে করুণা করতেন বা আমাকে ভালো চোখে দেখতেন, বা বলতে পারো আমাকে তার দয়ার অংশটুকু থেকে কিছুটা পরিমাণ দান করতেন, তবে এমন করে অন্ধকারে ডুবে থাকতাম না। অর্থাৎ তবে এইভাবে আমি নিজেকে পতনের দিকে এগিয়ে নিয়ে যেতাম না। আমি তো জানি আমার এই শরীরটা যেন একটা জ্বলন্ত কাঠ।
অর্থাৎ এখানে বক্তা তার চরম গ্লানি এবং তার মর্মবেদনা প্রকাশ করার জন্য নিজেকে একটি জ্বলন্ত কাঠের সাথে তুলনা করেছেন। এটি একটি রূপকধর্মী লেখনী, যেখানে বক্তা জ্বলন্ত কাঠের সাথে নিজেকে তুলনা করছেন। যার প্রতিটি স্পন্দনে কেবল অন্যের জীবনই পুড়ে ছাই হয়। অর্থাৎ এখানে যেন বক্তার সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদের জীবন নষ্ট হয়ে যায়। অথচ এই পাপের বোঝা নামানোরও কোনো পথ নেই। তাই আত্মদহনে নিজেকে সান্ত্বনা প্রদানের বৃথা চেষ্টা করি রোজ, রোজ। আত্মদহনে অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করার বা নিজের এই পাপ থেকে মুক্তি পাওয়ার যে নিদারুণ প্রচেষ্টা, সেটি আত্মদহন। এটি কি করেন বক্তা? রোজ, রোজ প্রত্যহ করেন। আমার ভেতরে যে বৃষবৃক্ষ শিকড় গেড়েছে তা উপড়ে ফেলবার শক্তি আমার নেই। বৃষবৃক্ষ অর্থাৎ কি? এই সমস্ত যে চারিদিকের অনুভূতি, তার ফলে বক্তার মনে হচ্ছে তার মধ্যে যেন কোনো বিষবৃক্ষ অর্থাৎ নিদারুণ যন্ত্রণার যে উৎস তার মধ্যেই গড়ে উঠেছে। আর এই উৎসটিকে উৎখাত করার শক্তি বক্তার মধ্যে নেই। রাতের পর রাত আমার হৃদয়ের এক কোণ থেকে কেবল একটিই ধ্বনি ভেসে আসে, মুক্তি। এই মুক্তি কি ফ্রিডম? না। এই মুক্তি কি লিবারেশন? না, আদৌ নয়। এই মুক্তি হলো স্যালভেশন। এই জঘন্য অভিশপ্ত জীবন থেকে মুক্তি। কিন্তু মুক্তি তো মরণেও নেই। কারণ আমার পাপের ছায়া হয়তো মৃত্যুর পরেও জগৎকে কলুষিত করবে, অর্থাৎ জগৎকে পলিউটেড করে দেবে। কারোর মন নিয়ে ছিনিমিনি খেলে, মানসিক নির্যাতন দ্বারা ক্ষতবিক্ষত করেও নাকি আমার আত্মসন্তুষ্টি আসে না। অর্থাৎ বক্তা বলতে চাইছেন সে নাকি সবার মন নিয়ে ছিনিমিনি খেলে এবং অন্যদের উপর মানসিক নির্যাতন চালায়। তাদের ক্ষতবিক্ষত করেও বক্তার নাকি আত্মসন্তুষ্টি আসে না। এটি সকলের অভিমত, মানে অন্যদের চিন্তা। সবার কাছে আমি নির্দয় এবং স্বেচ্ছাচারী। এই স্থানে বক্তা তার যে মর্ম যন্ত্রণা সেটি তুলে ধরার জন্য অন্যদের যে অভিমত সেটি প্রকাশ করেছেন। তিনি বলছেন সবার কাছে তিনি নির্দয় অর্থাৎ খুব রুথলেস এবং স্বেচ্ছাচারী বা আরবিট্রারি বা বলতে পারো অটোক্র্যাটিক টাইপের। পরিস্থিতির জটিলতা আজ আমাকে অনুভূতিহীন করে তুলেছে। অর্থাৎ বক্তা এতটাই গভীর যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন যে তার চারিপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যা সুখ প্রদান করে বা যন্ত্রণা প্রদান করে, তার প্রতি বক্তা যেন অনুভূতিহীন হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই পরিস্থিতির ঘনঘটা বা বলতে পারো কমপ্লেক্স সিচুয়েশন এর যে জটিলতা, তা বক্তাকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়েছে। তার ফলে তার অনুভবের শক্তিও যেন নষ্ট হয়েছে। সম্ভবত আমি ওদের জীবনের এক কালরাত্রি। কালরাত্রি অর্থাৎ যেন ওদের জীবনে মানে সুখ যে নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ। মানে সুখ ধ্বংসের প্রধান কারণ হলেন বক্তা। এটি তার অভিমত। প্রতিটি শ্বাস আমার কাছে এক নতুন দণ্ড, এক নতুন গ্লানি। অর্থাৎ প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসের সাথেই যেন তার এই নিঃশ্বাস নেওয়াটাও একটা যন্ত্রণার অংশ এবং একটি নতুন humiliation বা গ্লানির। এর চেয়ে তো নীরব পাথরের মতো বিলীন হয়ে যাওয়াই শ্রেয় ছিলেন। অর্থাৎ বক্তা এতটাই যন্ত্রণা পেয়েছেন, তার মনে হচ্ছে যেন সে যদি সাইলেন্ট যে স্টোন থাকে, মানে যার থেকে কোনো শব্দ আসে না, তার মতোই যদি পড়ে থাকতেন বা তার মতোই যদি জগৎ থেকে বিলীন হয়ে যেতে পারতেন, তাহলেই হয়তো তার মনে শান্তি আসতো। এই টোটাল অংশটি বা অনুচ্ছেদটি বিষবৃক্ষের শিকড় নামক সাহিত্যের একটি অংশ থেকে সংগৃহীত হয়েছে। তাই এখানে এটি ভাবার কোনো কারণ নেই যে এখানে কোনো বক্তা নিজস্ব অভিমত প্রকাশ করছেন। এটি সম্পূর্ণ একটি সাহিত্যের অংশ। তাই আমরা এটির সার্থক অনুবাদ এবার ঠিক কিভাবে করতে পারি তা প্রত্যেকটি লাইন অনুযায়ী বুঝে নেব এবং দেখে নেব ঠিক আরো কোন ভাবে এই ট্রান্সলেশনটাকে ইমপ্রুভ করা যায়। চলো দেখে নেওয়া যাক। এখন আমরা স্ক্রিনে ১ম লাইনটি দেখতে পাচ্ছি। লাইনটি হলো, "আমি স্বার্থপর, চরিত্রহীন, আত্ম-অভিমানী, অহংবাদী এক নরাধম।" খুব সহজ রূপে যদি এটির ট্রান্সলেশন করা হয়,
তাহলে আমরা বলতেই পারি I am a shellfish, characterless, self-conceited and an egoistical wretch অর্থাৎ নরাধম। নরাধম কথাটি একটি তুচ্ছ বা নগণ্য ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। একে হতভাগাও বলতে পারো। wretch, W-R-E-T-C-H, wretch অর্থাৎ নরাধম। এখন সবাই তো এই ধরনের ট্রান্সলেশন করবে। তাহলে একই রকমের ট্রান্সলেশন পরীক্ষক দেখলে তিনি কি ফুল মার্কস দেবেন? কখনোই দেবেন না। তাই একটু ক্রিয়েটিভলি, একটু নতুন ভাবে তোমাকে ট্রান্সলেশন গুলি করতে হবে। চলো দেখে নেওয়া যাক ঠিক কিভাবে ক্রিয়েটিভলি ট্রান্সলেশন করে নেওয়া যায়। এটি হলো আমাদের উত্তর। I stand before you as an unvarnished testament to my own depravity, a selfish, devoid of character, self-conceited, egoistical wretch। এবার আমরা এটি বুঝে নেব। তোমরা বলতে পারো, স্যার এখানে তো আমরা কথাটা একটু ঘুরিয়ে বলছি না? হ্যাঁ, অবশ্যই ঠিক ধরেছ। আমরা একটু ঘুরিয়ে বলার চেষ্টা করেছি এই লাইনে। I stand before you, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেমন ভাবে দাঁড়িয়ে আছি? As অর্থাৎ যে রূপে দাঁড়িয়ে আছি। An unvarnished testament, unvarnished তোমরা জানো varnish করে কি করা হয়? কোনো দোষ গুণ ঢেকে দেয়া হয়। যেমন আমরা জানি কাঠের ওপরে বার্নিশ লাগিয়ে কি করা হয়? কাঠে যে সমস্ত ফাঁক ফোকর আছে সেগুলি বন্ধ করে দেয়া হয়। ঠিক মানুষের চরিত্রটাও তেমন। যদি এটিকে প্রলেপ দাও, মানে লোক দেখানো ভাবটা জাগিয়ে তোলো, তাহলেই তো তোমার চরিত্রের মধ্যে থাকা দোষগুলি চাপা পড়ে যায়। আর যারা সেই লোক দেখানো মেকি ভাব প্রকাশ করতে পারে না, তাদের আসল রূপটি বেরিয়ে আসে। তার ফলেই সবাই রুষ্ট হয়। তাই এখানে আনভার্নিশড টেস্টামেন্ট বলা হয়েছে। অর্থাৎ একেবারে সাদামাটা রূপ, বা বলতে পারো একদম সহজ সরল রূপ। কিসের সহজ সরল রূপ? টু মাই ওন ডিপ্রাভিটি। ডিপ্রাভিটি কথাটির অর্থ হলো যে আমি সমস্ত কিছু থেকে বিচ্যুত হয়েছি বা বঞ্চনার শিকার হয়েছি। সেই সমস্ত বঞ্চনার আমি একটি সাদামাটা রূপ। এইভাবে বক্তা নিজের গ্লানি বা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এবার রইল পড়ে স্বার্থপর, চরিত্রহীন, আত্মাভিমানী, এগুলি তো সমাজের দেওয়া একেকটি ট্যাগ। তাই সেগুলিকে আমরা এরপরে কোলন দিয়ে ব্যবহার করেছি, যেটি সমাজের ভাবধারা। সমাজ কি বলছে বক্তাকে? বক্তাকে বলছে a selfish অর্থাৎ একজন স্বার্থপর ব্যক্তি, devoid of character তার মানে হলো চরিত্রহীন। তোমরা প্রত্যেকেই জানো ক্যারেক্টারলেস খুব সহজ সরল ইংরেজি চরিত্রহীন। কিন্তু আমি যদি বলি ক্যারেক্টারই নেই, ডিভয়েড অফ কথাটির অর্থ হলো কোনো কিছু থেকে আলাদা হওয়া বা কোনো কিছু না থাকা, ডিভয়েড। তাই ডিভয়েড অফ ক্যারেক্টার মানে চরিত্রই নেই, তাই তো চরিত্রহীন। সেলফ কনসিটেড অর্থাৎ কি? আত্ম অভিমানী, মানে অহংবাদ যার মধ্যে জেগে উঠেছে। ইগোইস্টিক্যাল রেজ অর্থাৎ যে নিজেকেই শ্রেষ্ঠ বলে মনে করে এবং নিজের মতামতকে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই বক্তা সম্পর্কে সমাজের এই অভিমত, বক্তা প্রথমে কষ্ট পেলেন এবং তারপরে সমাজের যে অভিমত সেটি তুলে ধরতে সফল হলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক ক্রিয়েটিভলি কিভাবে আমরা ট্রান্সলেশনকে একটি নতুন রূপ দিতে পারি। চলো দেখে নেওয়া যাক পরবর্তী লাইনটি। আমি পাপী, অন্যকে আঘাত করে আমার সুখ, আমার মতো অভিশাপ সংসারে আর নেই। চলো দেখে নেওয়া যাক ট্রান্সলেশনটি। I am a sinner. Sinner কথার অর্থ কি? পাপী, whose very sustenance and fleeting joy are drawn from the wounding of others. Surely the world bears no curse so absolute as my own existence. এবার আমরা এই ট্রান্সলেশনটি বুঝে নেব। আগেই আমি তোমাদের বলে দিয়েছি সিনার কথাটির অর্থ কি? পাপী। whose very sustenance, তোমরা কি কেউ বলতে পারবে এই সাস্টেনেন্স কথাটির অর্থ কি? ঠিক ধরেছো যারা জানো। সাস্টেনেন্স কথাটির অর্থ, প্রকৃত অর্থ যদি বলো তাহলে হলো পুষ্টি সাধকতা। অর্থাৎ যে এই সমস্ত গুণের ক্ষেত্রে একটি রূপ প্রদান করে, বা বলতে পারো অন্যকে আঘাত করে যে নিজের সুখ নিয়ে আসে। সাস্টেনেন্স কথাটি অর্থ হলো কি? পুষ্টি সাধন করা। মানে আমি আমার পুষ্টি সাধন করি। কিভাবে? অ্যান্ড ফ্লিটিং জয়। কেন ফ্লিটিং জয়? কারণ এই যে আনন্দ, সেই আনন্দ স্থির আনন্দ নয়, সেটি ফ্লিটিং ইন নেচার। অর্থাৎ সবসময় কি হয়?
ভ্যানিশ হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। তাই ফ্লিটিং জয়। তাই আমি এমন একজন পাপী, I am a sinner whose very sustenance and fleeting joy, যার পুষ্টি বা বলতে পারো যার আনন্দ, কি ধরনের আনন্দ? ফ্লিটিং আনন্দ। মানে যে আনন্দ স্থির হয় না। সেই ফ্লিটিং জয় এবং সাস্টেনেন্স তার মানে হলো তার আত্মসন্তুষ্টি আসে। কোথা থেকে আসে? drawn from কি থেকে নেয়া হচ্ছে? the wounding of others মানে অন্যদের কষ্ট দিয়ে আসে। মানে অন্যদের আঘাত করে আসে। wounding কথাটির অর্থ হলো আঘাত দেওয়া। তাহলে অন্যদের আঘাত দিয়ে আসে। আমার মতো অভিশাপ সংসারে আর নেই। তাই এইখানে বক্তা একেবারে মানে নিশ্চয় করে বলেছেন বা সিওর হয়ে বলেছেন surely the world bears no curse মানে এই পৃথিবী এমন কোনো অভিশাপ বয়েই চলে না বা অভিশাপ এই পৃথিবীতে অস্তিত্বই নেই। এমন কোনো অভিশাপ পৃথিবীর অস্তিত্বই নেই। so absolute মানে হলো সবচেয়ে উঁচু বা সবচেয়ে উচ্চ মানের অভিশাপ as my own existence ঠিক যেন আমার অস্তিত্ব। তার মানে হলো আমার অস্তিত্বের মতো চরম অভিশাপ এই পৃথিবীতে যেন আর নেই। তাহলে আশা করি বোঝাতে পারলাম ঠিক কিভাবে আমরা ট্রান্সলেশনটি করার চেষ্টা করেছি। দেখে নেওয়া যাক পরের লাইন। তোমার কাছে আর লুকাবো না। তার মানে বক্তা কোনো একটি ব্যক্তির সামনে দাঁড়িয়ে এই কথাগুলি বলছিলেন এবং যার সামনে দাঁড়িয়ে কথাগুলি বলছিলেন তাকেই উদ্দেশ্য করে বক্তা বলছেন কি তোমার কাছে আর লুকাবো না। এই বক্তা বলছেন I shall no longer harbor this truth in shadow। দেখো তোমরা যদি খুব সহজভাবে লিখতে কি লিখতে I will not hide this from you এভাবে লিখতে। দেখো আমরা ঠিক সেটিকেই ঘুরিয়ে ঠিক কেমন ভাবে লিখলাম I shall no longer harbor this truth in shadow অর্থাৎ অন্ধকারে শ্যাডো অর্থাৎ অন্ধকারে হারবার অর্থাৎ সেটিকে লুকিয়ে রাখা বা বলতে পারো সেটিকে স্থান দেওয়া। মানে আমি আর নো লঙ্গার মানে আর কোনোভাবেই মানে আমি আর কোনোভাবেই এই সত্যটাকে অন্ধকারে রাখবো না বা ছায়াবৃত করব না। তার মানেই তো আর লুকিয়ে রাখবো না। বুঝতে পারছো ঠিক ক্রিয়েটিভলি কেমন ভাবে ট্রান্সলেশন করতে হয়? চলো দেখে নেওয়া যাক পরের লাইনটি। আমার মনে হয় আমি ছাড়া পৃথিবীর সকল লোকই সুখী, সকল লোকই ভালো। দেখে নেওয়া যাক এর ট্রান্সলেশনটিও। It is my solemn, painful conviction that the world except me is a canvas of felicity and innate goodness। এবার আমরা এই লাইনটির অর্থ বা যে কঠিন শব্দগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি বুঝে নেব। তোমরা জানো সোলেম, ইট ইজ মাই সোলেম। সোলেম কথাটির অর্থ কি? সাধারণত সোলেম তো বা সিরিয়াস কন্ডিশন বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। তাই এখানে বক্তা বলছেন, এটি আমার একটি অতি গুরুত্বপূর্ণ বা বলতে পারো একটি গুরু গম্ভীর পেইনফুল কনভিকশন। পেইনফুল অর্থাৎ যন্ত্রণাদায়ক। কনভিকশন কেন বলছেন? কনভিকশন কথাটির যে আক্ষরিক অর্থ সেটি তোমরা সবাই জানো যে দৃঢ় বিশ্বাস। মানে এটি আমার একটি গুরুগম্ভীর বা সিরিয়াস যন্ত্রণাদায়ক একটি দৃঢ় বিশ্বাস। কি দৃঢ় বিশ্বাস? যে দ্যাট মানে যে the world except me এই পৃথিবীতে আমি ছাড়া সবাই। the world except me মানে আমি ছাড়া পৃথিবীর সবাই is a canvas of felicity। তোমরা জানো আমরা সাধারণত কোনো গেস্ট এলে কি দিয়ে থাকি? ফেলিসিটেশন দিয়ে থাকি। তাই ফেলিসিটেশন থেকেই এসেছে। ফেলিসিটি কথার অর্থ কি? সুখ বা হ্যাপিনেস। তার মানে কি হলো? আমি ছাড়া পৃথিবীর সকলেই যেন ক্যানভাস অফ ফেলিসিটি অ্যান্ড ইনেট গুডনেস। ইনেট কথাটির অর্থ হলো সহজাত। গুডনেস অর্থাৎ কি? সুখ বা ভালো অংশ বা বলতে পারো যে কুশল থাকার যে প্রক্রিয়া বা প্রবৃত্তি। মানে আমি ছাড়া এই পৃথিবীর সকলেরই কি আছে? সকলেরই সুখ আস্বাদন করার এবং তার মাঝখানে যে নিজেকে কুশলে রাখার ক্ষমতা সবাইয়েরই আছে। আমি ছাড়া সকলেরই আছে এই গুণটি। এবার দেখে নেব আমরা পরের লাইনটি। পরের লাইনটি হলো, কেবল আমিই সমস্ত লোকের সুখের পথে কাঁটা, সফলতাই অন্তরায়। বুঝতে পারছো এই লাইনটি কতটা গুরু গম্ভীর অর্থ প্রকাশ করছে। অর্থাৎ বক্তা নিজেকে অন্যদের পথের কাঁটা বলে উল্লেখ করছেন।
দেখে নেওয়া যাক এর ট্রান্সলেশনটি। I perceive myself as the sole, vicious thorn in the path of universal contentment, who sets up the castle of hindrances in the path of their prosperity. এবার আমরা এই লাইনটি বুঝে নেব। তোমরা প্রত্যেকেই জানো পারসিভ। পারসিভ কথাটির প্রকৃত অর্থ হলো কোনো কিছু উপলব্ধি করা। বা বলতে পারো কোনো কিছু অনুভব করা, অর্থাৎ পারসিভ করা, গেস করা বা বুঝতে পারা। I perceive myself মানে আমি নিজেকে নিয়ে একটি আত্ম উপলব্ধি করেছি। কি? as the soul মানে একজন একাকী। vicious thorn in the path of universal contentment. ইউনিভার্সাল কন্টেন্টমেন্ট কথাটির অর্থ হলো সকলের পরিতৃপ্তি বা সকল লোকের যে সুখ। আর ভিসিয়াস থর্ন অর্থাৎ কি? একটি বিষাক্ত কাঁটা। ভিসিয়াস কথাটির অর্থ তোমরা জানো অনেকেই। ভিসিয়াস সাধারণত একটি বিদ্বেষপূর্ণ বা দুশ্চরিত্র বা বদমেজাজি লোকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভিসিয়াস থর্ন বলতে এখানে সাধারণত আমরা একটি বিষাক্ত কাঁটার বর্ণনা দিয়েছি। থর্ন অর্থাৎ কাঁটা। তাই একটি বিষাক্ত কাঁটা বা বলতে পারো যে চরম দোষযুক্ত বা চরম বিদ্বেষপূর্ণ একজন ব্যক্তির উদাহরণ বোঝাতে ভিসিয়াস থর্ন ব্যবহার করেছি। এবার সেই ব্যক্তিটা কি করে? who sets up, sets up অর্থাৎ কোনো কিছু গড়ে তোলা বা কোনো কিছু তৈরি করা। কি তৈরি করে? the castle of hindrances. hindrance কথাটির অর্থ কি? hindrance কথাটির অর্থ হলো কোনো কিছু বাঁধা বা অন্তরায়। তোমরা এক্ষেত্রে impediment ও ব্যবহার করতে পারো। এর বানান কি? impediment, impediment। এখানে impediments হবে, তাহলে ক্যাসেল অফ হিন্ড্রান্সেস অর্থাৎ প্রচুর পরিমাণ অন্তরায় সৃষ্টি করে। কোথায় সৃষ্টি করে? ইন দ্য পাথ অফ দেয়ার প্রসপারিটি অর্থাৎ তাদের উন্নতির পথে। প্রসপারিটি অর্থাৎ প্রগতি বা উন্নতি বা অগ্রগতি। তাদের অগ্রগতির পাথে। তাদের বলতে কাদের? এই আগের লাইনে যাদের বলা হয়েছে পৃথিবীর সকল লোকই সুখী, এই তাদের পথে যেন এই বক্তা কি করে? কাঁটা গড়ে তোলেন বা বলতে পারো একটি অন্তরায়ের দুর্গ যেন তৈরি করেন। এবার তোমরা বুঝতে পারছো যে এই ট্রান্সলেশনের লেভেলটা কতটা ভালো এবং কিভাবে ট্রান্সলেশনটা তোমাদের উন্নতির জন্য বানানো হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের প্রত্যেকটি কনটেন্ট দারুণ রিসার্চ এবং অতিরিক্ত সুপিরিয়র কোয়ালিটির হয়ে থাকে। তাই তোমরা যদি এই সমস্ত কনটেন্ট রেগুলারলি পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে সকলের যাতে হেল্প হয় সেই ব্যবস্থাটা করবে। অর্থাৎ যারা একই প্রিপারেশন করছে যাতে তাদের কাছে এই কোয়ালিটি কনটেন্ট গুলো যায় এবং তারাও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নিজেদের জীবনে, সেই ব্যবস্থাটি করবে তোমরা। কারণ তোমরা প্রত্যেকেই খুব ভালো ছাত্রছাত্রী। এবার দেখে নেব আমরা প্যাসেজের পরবর্তী অংশগুলি। চলো দেখে নেওয়া যাক। যদি কোনোদিন বিধাতা আমায় দয়া করে আলোর এক কণাও দিতেন, তবে এমন করে অন্ধকারে ডুবে থাকতাম না। আলোর এক কণা বলতে তার দৈব জ্ঞানের অংশ বা সব থেকে ছোটতম অংশ বোঝানো হয়েছে। দেখে নেওয়া যাক এর ট্রান্সলেশনটি। If the Almighty had ever, in a moment of sheer grace, vouchsafed me even with the minutest particle of divine illumination, I would not be submerged in this unrelenting, palpable darkness. এবার আমরা এটি বুঝে নেব। চলো দেখে নেওয়া যাক। অলমাইটি কথাটির অর্থ আমরা প্রত্যেকেই জানি, ইহার অর্থ হলো সর্বশক্তিমান বা বিধাতা বা ভগবান। ইফ দ্য অলমাইটি হ্যাড এভার যদি কোনোদিন, ইন আ মোমেন্ট অফ শিয়ার গ্রেস মানে কোনো একটি নগণ্য মুহূর্তেও vouchsafed me অর্থাৎ আমার উপরে কৃপাময় হতেন। ইভেন দ্য মাইনিউটেস্ট পার্টিকেল অফ ডিভাইন ইলুমিনেশন কি দিয়ে কৃপাময় হতেন? এমনকি তার যে দৈব জ্ঞান সেই দৈব জ্ঞানের সব থেকে ছোটতম কণাটা দিয়েও যদি আমার উপরে কৃপাময় হয়ে উঠতেন, I would not be submerged আমি এভাবে ডুবে যেতাম না। সাবমার্জ কথাটির অর্থ কি? কোনো কিছুর ভিতরে নিমজ্জিত হওয়া বা ডুবে যাওয়া। কিসের ভিতরে? ইন দিস আনরিলেন্টিং, আনরিলেন্টিং কথাটির অর্থ হলো নির্মম বা নিদারুণ যন্ত্রণার জগৎ। প্যালপাবেল ডার্কনেস অর্থাৎ অন্ধকারময় জগৎ। প্যালপাবেল সাধারণত কোনো কিছু স্পর্শকার্য যেগুলি হয় তাকেই আমরা
প্যালপাবেল বলি। কিন্তু এখানে যেহেতু এই অন্ধকারময় জগৎ যেটি বক্তার জীবনকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, তাই জন্য একে প্যালপাবেল ডার্কনেস একটা মেটাফরিক্যাল সেন্সে ব্যবহার করা হয়েছে। তাই এখানে বক্তা বলতে চাইছেন, যদি কোনো একটি নগণ্য মুহূর্তেও ঈশ্বর তার উপরে কৃপাময় হতেন, কি দিয়ে? তার দৈবগানের একটি ছোট মাত্র কণা দিয়েও যদি কৃপাময় হতেন, তাহলে বক্তা এভাবে নিদারুণ যন্ত্রণার এবং অন্ধকারময় জগতে ডুবে যেতেন না। এবার দেখে নেব পরবর্তী লাইনটি। আমি তো জানি আমার এই শরীরটা যেন একটা জ্বলন্ত কাঠ, যার প্রতিটি স্পন্দনে কেবল অন্যের জীবনই পুড়ে ছাই হয়। এবার দেখে নেব এর ট্রান্সলেশনটি। This physical frame, I know, is nothing more than a smoldering punitive fire, wherewith every beat of my tormented pulse, the lives of others are incinerated to ash. এবার আমরা এটি বুঝে নেব। This physical frame অর্থাৎ আমার এই শরীরটা, I know মানে আমি অনুভব করতে পারছি বা আমি জানি, is nothing more than এর থেকে উৎকৃষ্ট নয়। কিসের থেকে? আর স্মোল্ডারিং পিউনিটিভ ফায়ার। স্মোল্ডারিং কথার অর্থ হলো ধিকি, ধিকি যে আগুন জ্বলে। মানে এই বক্তার জীবন যে প্রতি মুহূর্তে যন্ত্রণায় ক্ষতবিক্ষত হচ্ছে, তার পরিব্যাপ্তি বোঝানোর জন্য ধিকি, ধিকি আগুনের একটি তুলনা দেয়া হয়েছে। স্মোল্ডারিং। পিউনিটিভ অর্থাৎ কি? দণ্ডমূলক। ফায়ার অর্থাৎ চিতা। মানে বক্তার জীবন এমনই ক্ষতবিক্ষত হয়ে উঠেছে যে বক্তা তার জীবনকে একটি চিতা বা যেখানে মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় সেই চিতার সাথে তুলনা করে তার দণ্ডমূলক জীবনকে একটি ধিকি, ধিকি জ্বলা আগুনের সাথে তুলনা করেছে, যেটি প্রতি মুহূর্তে তাকে যন্ত্রণা দেয়। wherewith যার ফলে every beat of my tormented pulse মানে আমার এই যে যন্ত্রণা স্পন্দন প্রত্যেক মুহূর্তে বা আমার যন্ত্রণার স্পন্দনের প্রত্যেকটা বিট বা স্পন্দন কি করছে? অন্যের জীবনকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। মানে the lives of others are incinerated to ash মানে অন্যের জীবন পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। incinerate কথার অর্থ কি? ভস্মীভূত করা, পুড়িয়ে ভস্মীভূত করা। to ash মানে ছাই করে দিচ্ছে। মানে পুরোপুরি ভস্মীভূত করে দিচ্ছে, পুড়িয়ে ছাই করে দিচ্ছে অন্যের জীবনকে, যারাই বক্তার সংস্পর্শে আসছে। এবার দেখে নেব আমরা পরবর্তী লাইনটি। অথচ এই পাপের বোঝা নামানোরও কোনো পথ নেই। বক্তা এখানে তার ঔদাসীন্য প্রকাশ করছেন। Yet there is no absolution to be found, no means to divest myself of this monstrous accursed pain. অ্যাবসলিউশন। অ্যাবসলিউশন কথাটি সাধারণত আমরা যখন কোনো ক্ষেত্রে আত্মসমর্থন বা বলতে পারো যে পাপ মোচন বা পাপস্খলন, এই ক্ষেত্রে ব্যবহার করি অ্যাবসলিউশন। অর্থাৎ yet there is no absolution to be found অর্থাৎ পাপ মোচন বা পাপস্খলনের কোনো পথই তবুও খুঁজে পাওয়া যাচ্ছে না। No means to divest myself of this monstrous accursed pain অর্থাৎ এমন কোনো রাস্তাই নেই যেখানে এই মনস্টারাস কথাটির অর্থ বলে আমরা বোঝাতে চেয়েছি ভীষণ বা যে পাপের পরিব্যাপ্তি সমস্ত জগৎ জুড়ে, সেটি বোঝাতে আমরা বলেছি মনস্টারাস। ACCURED অ্যাকার্ড। অ্যাকার্ড কথাটির অর্থ হলো ডিপোজিট হওয়া বা জমা হওয়া। মানে আমার এই যে বিশাল পাপ যেগুলি জমা হয়েছে, সেগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য বা পাপের বোঝা নামানোর যেন কোনো পথই খুঁজে পাওয়া যাচ্ছে না। No absolution to be found মানে পাপস্খলনের কোনো পথই পাওয়া যাচ্ছে না। এবার দেখে নেব আমরা পরবর্তী লাইনটি। তাই আত্মদহনে নিজেকে সান্ত্বনা প্রদানের বৃথা চেষ্টা করি রোজ, রোজ। এবার দেখে নেব এর অর্থ। Thus, I engage in the futile ritual of self-immolation each day, attempting in vain to administer a meager solace. আমরা এবার এটির অর্থ বুঝে নেব। Thus অর্থাৎ এইভাবে বা তাই। I engage in the futile ritual of self-immolation each day অর্থাৎ প্রতিদিনই আমি একটি বৃথা চেষ্টা করি। Futile ritual অর্থাৎ বৃথা প্রচেষ্টা চালাই। কিসের? self-immolation অর্থাৎ কি? আত্মদহনের মানে আত্মশুদ্ধিকরণের। attempting in vain যেটা প্রত্যেকবারেই কি হয়ে যায়? ব্যর্থ হয়ে যায়। to administer a meager solace meager কথাটির অর্থ হলো খুবই নগণ্য বা সামান্য পরিমাণের সান্ত্বনা বা solace মানে আমার এই যে প্রত্যেকবারের আত্মদহন বা আত্মশুদ্ধিকরণের প্রচেষ্টা প্রত্যেকবারেই কি হয়ে যায়? সেটি সামান্যতম সান্ত্বনা পেতেও
ব্যর্থ হয়ে যাই। এবার দেখে নেব আমরা পরবর্তী অংশগুলি। আমার ভেতরে যে বিষবৃক্ষ শিকড় গেড়েছে তা উপড়ে ফেলবার শক্তি আমার নেই। চলো দেখে নেওয়া যাক এর ট্রান্সলেশনটি। The poisonous tree that has taken root within my soul is deeply entrenched. I lack the spiritual fortitude to eradicate it. চলো এবার এটি বুঝে নেওয়া যাক। The poisonous tree অর্থাৎ বিষবৃক্ষ that has taken root অর্থাৎ যেটি এর শিকড় তৈরি করেছে বা শিকড় গেঁথেছে বা গেড়েছে within my soul আমার আত্মার মধ্যে is too deeply entrenched. entrenched কথাটির অর্থ কি? গেঁথে বসেছে বা খুব গভীরে চলে গিয়েছে is too deeply entrenched মানে খুব গভীরে চলে গিয়েছে বা এতটাই গভীরে চলে গিয়েছে যে I lack the spiritual fortitude. স্পিরিচুয়াল কথাটির অর্থ তোমরা প্রত্যেকেই জানো, আধ্যাত্মিক। ফর্টিটিউড কথাটির অর্থ কি? এক্ষেত্রে মনোবল বা বলতে পারো ফর্টিটিউড কথাটির অর্থ হলো যে মুক্তির যে উপায়, স্পিরিচুয়াল ফর্টিটিউড। টু এরাডিকেট ইট অর্থাৎ এটি থেকে বিচ্যুত হওয়ার বা এটিকে উপড়ে ফেলা। তাহলে এই লাইনটির অর্থ কি দাঁড়ালো? সেই বিষবৃক্ষটি যেটি আমার মধ্যে খুব গভীরে গেঁথে গিয়েছে বা আমার আত্মার গভীরে গেঁথে গিয়েছে, তাকে উৎখাত করার আমার আধ্যাত্মিক মনোবল নেই বা আমি এটি করতে ব্যর্থ। এবার দেখে নেব পরবর্তী লাইনটি। রাতের পর রাত আমার হৃদয়ের এক কোণ থেকে কেবল একটিই ধ্বনি ভেসে আসে, মুক্তি। এই জঘন্য অভিশপ্ত জীবন থেকে মুক্তি। দেখে নিই এর ট্রান্সলেশনটি। Night after night, a singular, desperate cry echoes from the recesses of my heart. Salvation, salvation from this loathsome, accursed life. এবার এটির অর্থ বুঝে নেব। নাইট আফটার নাইট অর্থাৎ রাতের পর রাত আমার হৃদয়ের এক কোণ থেকে অর্থাৎ a singular desperate cry echoes from the recesses of my heart. কেন ডেসপারেট কথার অর্থ বলা হলো মানে ডেসপারেট বলা হলো এখানে? ডেসপারেট কথাটি সাধারণত তোমরা অনেক ক্ষেত্রেই ডেসপারেট হয়ে যাও। তো ডেসপারেট কথাটির অর্থ প্রত্যেকেই জানো, মরিয়া হয়ে ওঠা বা দুর্দন্ত মানে দুর্দান্ত একটা প্রবল ইচ্ছা গড়ে তোলা। ডেসপারেট হয়ে যাওয়া মানে মরিয়া হয়ে ওঠা বা হতাশ হয়ে পড়া। echoes from the recesses of my heart মানে আমার হৃদয়ের যে এক কোণ থেকে উঠে আসা প্রতিধ্বনি মরিয়া হয়ে ওঠে, হতাশ হয়ে পড়ে। কেন? কিসের জন্য? salvation মুক্তি। মানে কিসের থেকে মুক্তি? এই সমস্ত পাপের থেকে মুক্তি বা যন্ত্রণার থেকে মুক্তি। তার নিদারুণ প্রচেষ্টায় কি হয়ে পড়ে? মরিয়া হয়ে ওঠে, desperate হয়ে ওঠে। salvation from this loathsome accursed life. loathsome অর্থাৎ কি? ঘৃণিত বা চরম ঘৃণার যে জীবন মানে জঘন্য জীবন। an accursed life অর্থাৎ অভিশপ্ত জীবন। অর্থাৎ রাতের পর রাত আমার হৃদয়ের যে অংশ, সেই অংশ থেকে হৃদয়ের এক কোণ থেকে একটাই মাত্র ধ্বনি ভেসে আসে বা প্রতিধ্বনি ভেসে আসে। কি? সেটি হলো মুক্তির ধ্বনি মানে salvation. কিসের থেকে salvation? মানে হলো জঘন্য জীবন মানে loathsome and accursed মানে অভিশপ্ত জীবন থেকে মুক্তি বা salvation. এবার তোমরা তো অনেকেই জানো মুক্তি এটির আক্ষরিক ইংরেজি লিবারেশন বা ফ্রিডম। এখানে কি বক্তা কোনো ফ্রিডম বা লিবারেশন এর কথা বলছেন? মোটেই নয়। বক্তা এখানে তার এই যন্ত্রণা বা বলতে পারো পাপযুক্ত জীবন থেকে মুক্তি চাইছেন। তাই এটি স্যালভেশন। অবশ্যই মনে রাখবে। পরবর্তী লাইনগুলি দেখে নেব। কিন্তু মুক্তি তো মরণেও নেই। কারণ আমার পাপের ছায়া হয়তো মৃত্যুর পরেও জগৎকে কলুষিত করবে। চলো দেখে নেওয়া যাক এর ট্রান্সলেশনটি। But even the solace of oblivion is denied, for I fear the very penumbra of my iniquities might yet contaminate the living world even after my demise. এবার আমরা এটি বুঝে নেব। এতক্ষণে তোমরা এই সোলেস,
সোলেস কথাটির অর্থ বুঝে গিয়েছো। এটির অর্থ হলো সান্ত্বনা। বাট ইভেন দ্য সোলেস অফ অবলিভিয়ন, অবলিভিয়ন কথাটির অর্থ তোমরা কি অনুধাবন করতে পারলে এই লাইনটি দেখার পরে? যারা করতে পেরেছো খুবই ভালো। যারা পারোনি তারা জেনে নাও। অবলিভিয়ন কথাটির অর্থ হলো বিস্মৃতি। অর্থাৎ হলো ফরগেটফুলনেস বা ফরগেটিং কোয়ালিটি। বাট ইভেন দ্য সোলেস অফ অবলিভিয়ন ইজ ডিনাইড, মানে আমার এই বিস্মৃতির যে সান্ত্বনা, সেটিও যেন আজ ডিনাই করা হচ্ছে বা অস্বীকার করা হচ্ছে। কিসের জন্য? ফর আই ফিয়ার, কারণ আমার ভয় হয় বা আমি এটা ভেবে ভীত হই যে দ্য ভেরি পেনাম্ব্রা, সাধারণত আমরা, পেনাম্বরা এগুলি তোমরা যখন পড়েছিলে সেই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ তার ক্ষেত্রে উল্লেখিত। পেনাম্বরা অর্থাৎ কি? গভীর কালো অংশ। আর আমরা মানে কি? আমরা মানে হলো আবছা দেখা যায় এমন অংশ। এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময় তোমরা পড়েছিলে আমরা, পেনাম্বরা। তার থেকেই পেনাম্বরা এসেছে। আর এই পেনাম্বরা কথাটির অর্থ কি বোঝাতে ব্যবহার করা হয়েছে? জীবনের গভীর কালো অংশ। মানে for I fear the very penumbra of my iniquities. এই যে iniquities, এটি কি? তোমরা প্রত্যেকেই অনুভব করতে পারছো আশা করি। iniquities কথাটি সাধারণত যে অন্যায় বা আমার যে অপরাধ তার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। মানে আমার অন্যায় বা অপরাধের যে গভীর কালো অংশ, সেটি might yet contaminate, এমনকি সেটিও কলুষিত করতে পারে দ্য লিভিং ওয়ার্ল্ড, এই জীবজগৎকে। ইভেন আফটার মাই ডেমাইজ, ডেমাইজ কথার অর্থ হলো মৃত্যু বা ডেথ। মানে আমার মৃত্যুর পরেও আমার এই সমস্ত কুকার্যগুলি বা পাপ কর্মগুলি বা অন্যায়গুলি এতটাই গভীর যে আমার ভয় হয় যে এই সমস্ত কলঙ্কগুলো হয়তো আমার মৃত্যুর পরেও জীবজগৎকে, মানে বর্তমানে জীবজগৎকে কি করতে পারে? কলুষিত করতে পারে। তাই জন্য আমার কোনো মুক্তি নেই। তাই আমার যে solace of oblivion, মানে আমার যে মুক্তি বা আমার সান্ত্বনার যে বৃথা প্রচেষ্টা, সেটিকেও অস্বীকার করা হচ্ছে। দেখো পরবর্তী লাইনটি। কারণ মন নিয়ে ছিনিমিনি খেলে মানসিক নির্যাতন দ্বারা ক্ষতবিক্ষত করেও নাকি আমার আত্মসন্তুষ্টি আসে না। দেখতে পাচ্ছ লাইনটি কতটা কঠিন। এবার দেখে নেব আমরা এর ট্রান্সলেশনটি। তারপরেই তোমাদের কাছে সহজ হয়ে উঠবে। দেখো, nowadays it's considered that, মানে এখন এটি ভাবা হয় বা এটি বিবেচনা করা হয় যে that even after preying on others vulnerability and inflicting mental turmoil, I still struggle to satisfy my powerful urge to undermine their peace and harmony. আগেই বলেছি nowadays is considered that, মানে এখন এটি বিবেচনা করা হয় যে even after preying on others vulnerability, এটি একটা টোটাল ফ্রেজ। এই যে আফটার প্রেইং অন আদার্স ভালনারেবিলিটি, এটির কথার অর্থ হলো অন্যদের যে ভালনারেবল, ভালনারেবল কথাটির অর্থ তোমরা খুব ভালোভাবেই জানো। কারণ আমরা এই ভালনারেবল শব্দটি সাধারণত দুর্বল বা খুব সহজেই যাকে আঘাত করা যায় এমন ক্ষেত্রে ব্যবহার করি ভালনারেবল। তাই প্রে, প্রে প্রে করার অর্থ কি? স্বীকার করা। প্রে মানে প্রার্থনা করা। কিন্তু প্রে মানে স্বীকার করা। মানে ওঁৎ পেতে স্বীকার করা। তাই এখনকার যুগে বা এখন এটি বিবেচনা করা হয় যেন অন্যদের যে দুর্বল জায়গায় আঘাত করার পরেও, অর্থাৎ কি? তাদের মন নিয়ে ছিনিমিনি খেলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করেছি। Even after preying on others vulnerability বোঝাতে আমরা কি বলছি? যে কারোর মন নিয়ে ছিনিমিনি খেলা। কারণ কি? কারোর মনে খুব সহজে প্রবেশ করা গেলেও তাকে কি করা যায়? ধ্বংস করে দেয়া যায়। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে বক্তা এতটাই, মানে নির্মম, এখানে ভাবা হচ্ছে যাতে সে যেন অন্যর মন নিয়ে ছিনিমিনি খেলছে। অর্থাৎ অন্যের মনের ভিতরে প্রবেশ করে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। অ্যান্ড ইনফ্লিক্টিং মেন্টাল টার্ময়েল, ইনফ্লিক্টিং অর্থাৎ কি? মানে প্রবেশ ঘটছে। ইনফ্লিক্ট, INFLICT, ইনফ্লিক্টিং, তাই ইনফ্লিক্ট থেকে এসেছে ইনফ্লিক্টিং। ইনফ্লিক্টিং কথাটির অর্থ হলো যে এখানে
কোনো কিছুর ভিতরে মানে বিনা অনুমতিতে প্রবেশ করা এবং সেটিকে সম্পূর্ণ হানা দেওয়া বা বলতে পারো কোনো কিছুকে শাস্তি প্রদান করা বা যন্ত্রণা দেয়ার জন্য প্রবেশ করা। সেটিই হলো inflicting। তাই inflicting mental turmoil মানে তাদের যে মানসিক আ স্থিতিশীলতা সেটিকে টার্মোইল করে তুলছে। মানে নির্যাতন করছে বা বলতে পারো যে মানসিক পরিস্থিতি সেটিকে সম্পূর্ণরূপে ক্ষতবিক্ষত করে তুলছে। তাই inflicting mental turmoil মানে মানসিক স্থিতিশীলতা সম্পূর্ণরূপে ক্ষতবিক্ষত করে তুলছে। এটি করার পরেও কি হচ্ছে? I still struggle। এর পরেও আমাকে struggle করতে হয়। এর পরেও আমাকে পরিশ্রম করতে হয়। কিসের জন্য? To satisfy my powerful urge। satisfy অর্থাৎ সন্তুষ্টি প্রদান করতে। My powerful urge অর্থাৎ আমার যে তীব্র ইচ্ছা বা আমার যে তীব্র আকাঙ্ক্ষা সেটিকে সন্তুষ্ট করতেও আমাকে পরিশ্রম করতে হয়। সেটি কি? To undermine their peace and harmony মানে তাদের এই যে সন্তুষ্টি বা তাদের এই যে স্বাভাবিক শান্তিযুক্ত মন সেটাকেও ধ্বংস করে দেওয়ার জন্য আমাকে কি করতে হয়? পরিশ্রম করতে হয়। অর্থাৎ এই টোটাল লাইনের দ্বারা আমরা পরোক্ষভাবে এটি বোঝাতে চেয়েছি যে বক্তা এতটাই নির্মম যে অন্যদের মানে দুর্বল জায়গায় আঘাত করে, মনের দুর্বল জায়গায় আঘাত করে বা মন নিয়ে ছিনিমিনি খেলেও এবং তাদের মানসিক স্থিতিশীলতাকে সম্পূর্ণ ক্ষতবিক্ষত করার পরেও তিনি ক্ষান্ত হন না। বরং তিনি কি করেন? তিনি আবার অন্যদের যে শান্তি এবং তাদের যে মানসিক স্থিতিশীলতা বা বলতে পারো যে তাদের মনের যে সুখ, হারমোনি অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি কারোর মনের যে সমন্বয় বা মনের মিল সেটিকেও মানে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগেন। তো এই ক্ষেত্রে আমরা ঘুরিয়ে এই ট্রান্সলেশনটি করার চেষ্টা করেছি। তোমরাও যখন ট্রান্সলেশন করবে ঠিক এভাবেই ঘুরিয়ে করার চেষ্টা করবে। এবার দেখে নেব প্যাসেজের বাকি অংশগুলি। সবার কাছে আমি এখন নির্দয় এবং স্বেচ্ছাচারী। দেখে নেওয়া যাক এর ট্রান্সলেশনটি। I am now ruthless and arbitrary to everyone. ruthless ruthless কথাটির অর্থ হলো নির্মম বা নিদারুণ অত্যাচার করে এমন একজন ব্যক্তি। I am now ruthless আমি এখন নির্দয় বা চরম অত্যাচারকারী and arbitrary arbitrary কথাটির অর্থ হলো কি স্বেচ্ছাচারী। তোমরা এক্ষেত্রে autocratic ও বলতে পারো। to everyone প্রত্যেকের কাছে। এবার আমরা দেখে নেব পরবর্তী লাইনটি। পরিস্থিতির জটিলতা আজ আমাকে অনুভূতিহীন করে তুলেছে। অর্থাৎ বক্তার চারিপাশের পারিপার্শ্বিক জগৎ এতটাই জটিল বা এতটাই ভীষণ যন্ত্রণাদায়ক মনে হয় বক্তার কাছে, যার কারণে বক্তা অনুভূতিহীন হয়ে পড়েছেন। অর্থাৎ তিনি যেমন সুখ অনুভব করতে ব্যর্থ হচ্ছেন, তেমনি অন্যের যন্ত্রণায়ও তার কাতরতা ভাব আসছে না। অর্থাৎ তিনি যেন সব ক্ষেত্রেই একটি উদাসীন ব্যক্তিরূপে পরিণত হচ্ছেন। কারণ তার পরিস্থিতি অতিরিক্ত জটিল। এবার দেখে নেব এর ট্রান্সলেশনটি। The complexity of the situation has rendered me stoic or perhaps even heartless। বক্তা বলছেন the complexity of the situation পরিস্থিতির জটিলতা has rendered me so stoic অর্থাৎ আমাকে কি বানিয়ে দিয়েছে অনুভূতিহীন বা উদাসীন stoic মানে অনুভূতিহীন or perhaps even heartless হয়তো এমনকি হৃদয়হীন বা হৃদয়বিহীন ব্যক্তি বা বলতে পারো নির্দয় ব্যক্তি বানিয়ে তুলেছে। এবার দেখে নেব পরবর্তী অংশটি। সম্ভবত আমি ওদের জীবনের এক কালরাত্রি অর্থাৎ যেন অন্যের সুখের পথে বক্তা একটি বাধা হয়ে উঠেছেন। এবার দেখে নেব এর ট্রান্সলেশনটি। I may be the storm cloud hovering over their happiness অর্থাৎ আমার মনে হয় I may be the storm cloud মানে হলো একটি কালরাত্রি বা বলতে পারো যে একটি ঘন কালো মেঘ বা ঝোড়ো ঘন কালো মেঘ hovering over মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কোথায় over their happiness মানে তাদের জীবনের সুখের ওপরে মানে আমি তাদের সুখ স্বাচ্ছন্দ্যের ওপরে যেন একটি ঘন কালো মেঘের মতোই ঘুরে ঘুরে বেড়াচ্ছি মানে কি আমি ওদের জীবনের এক কালরাত্রি স্বরূপ এটি বক্তা বলতে চেয়েছেন। দেখে নেব পরের লাইনটি। প্রতিটি শ্বাস আমার কাছে কেবল এক নতুন দণ্ড।
এক নতুন গ্লানি। এবার দেখে নেব আমরা এর ট্রান্সলেশনটি। এভরি breath is just a new form of retribution, a new ignominy for me. এভরি ব্রিথ কথাটির অর্থ হলো প্রত্যেকটি শ্বাস-প্রশ্বাস। ইজ জাস্ট আ নিউ ফর্ম হলো কেবল একটি নতুন রূপ। কিসের? রেট্রিবিউশন। আচ্ছা, তোমরা কি এই রেট্রিবিউশন শব্দটির অর্থ জানো? যারা জানো অবশ্যই আমার বলার আগে টাইপ করো দেখি। আর যারা জানো না তারা শুনে নাও। রেট্রিবিউশন কথাটির অর্থ হলো প্রতিফলন বা বলতে পারো পানিশমেন্ট ইনফ্লিক্টেড অন সামওয়ান অ্যাজ ভেনজেন্স ফর আ রং অর ক্রিমিনাল অ্যাক্ট। তার মানে হলো প্রতিফলন অর্থাৎ কোনো বাজে কাজ বা কোনো কিছু কুকর্ম করার ফলে যে প্রতিফলন আসে সেটিরই একটি রূপ। আ নিউ ignominy for me. ignominy কথাটির অর্থ তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। ignominy কথাটির অর্থ হলো যে অপমান বা গ্লানি বা বলতে পারো স্ক্যান্ডাল বা কলঙ্ক। অর্থাৎ রেট্রিবিউশন বলে আমরা এখানে বোঝাতে চেয়েছি কি রেট্রিবিউশন বলে আমরা একটি দণ্ডের কথা বলেছি এবং ইগনোমিনি বলে আমরা একটি গ্লানি বা কলঙ্কের কথা উল্লেখ করেছি। তাই প্রত্যেকটি শ্বাস-প্রশ্বাসই বক্তার কাছে এখন মনে হচ্ছে যেন একটা নতুন দণ্ড, a new retribution and a new ignominy মানে একটি নতুন গ্লানি বক্তার জন্য for him। তাহলে আমরা দেখে নিলাম এই ট্রান্সলেশনটি ১ম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি লাইন অনুযায়ী এবং আমরা এটি উপলব্ধি করলাম। এবার তোমাদের সুবিধার্থে ট্রান্সলেশনটির টোটাল প্যাসেজটি বাংলা এবং ইংরেজি যেভাবে তোমরা পরীক্ষায় লিখবে সেটি আমরা তোমাদের দেখিয়ে দেব। যাতে খুব সহজেই তোমরা তোমাদের উত্তরটি মিলিয়ে নিতে পারো এবং আরেকবার রিভিশন দিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক। এখন তোমরা বাংলার অনুচ্ছেদটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ। যাদের কোথাও ডাউট থেকে গেছে তারা টোটাল প্যাসেজটি আরেকবার পড়ে নাও এবং এরপরেই ইংরেজি প্যাসেজটি তোমরা দেখতে পাবে যেখানে লাইন বাই লাইন তোমরা মিলিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক ইংরেজির প্যাসেজটি। যারা আমাদের ক্লাস রেগুলারলি করো তারা প্রত্যেকেই জানো ঠিক পরীক্ষার হলে বসে যেমন করে তোমরা উত্তর লিখবে একইভাবে আমরা এখানে সেই উত্তরটি প্রদান করে থাকি। আর এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরীক্ষায় ঠিক যেমন ভাবে তোমাদের এই ট্রান্সলেশনটি লিখতে হবে ঠিক এইরকম ভাবেই প্রথম থেকে কিছুটা অংশ ছাড় দিয়ে একটি প্যারাগ্রাফ হিসেবে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে নির্ভুল রূপে এবং কোনো গ্রামাটিক্যাল এরর ছাড়া টোটাল প্যাসেজটি তোমরা লিখবে এবং লেখার পরে অবশ্যই মিলিয়ে একবার দেখে নেবে যে তোমরা যে প্যাসেজটি লিখলে সেটি কোথাও কোনোভাবে কোনো ভুল নেই তো? কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক নেই তো? তাহলেই কিন্তু পরীক্ষক অবশ্যই নম্বর কাটবেন। আর ১ম থেকে শেষ পর্যন্ত ঠিক যেভাবে আমরা খুব অভিনব রূপে ট্রান্সলেশন এর পথ তোমাদের দেখালাম, আশা করি সেই পথ অনুসরণ করে তোমরা একটি সার্থক অনুবাদ করতে সক্ষম হবে। যারা এখনো পর্যন্ত ট্রান্সলেশন এর নিয়মাবলী বা ঠিক কেমনভাবে ট্রান্সলেশন করতে হয় এ নিয়ে দ্বিধাবোধ করছো, তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ট্রান্সলেশন এর সকল নিয়মের যে ভিডিওটি আছে সেটি দেখে নেবে। তাহলে ট্রান্সলেশন সম্পর্কে যাবতীয় ডাউটস সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। তোমরা উত্তরটি ১ম থেকে শেষ পর্যন্ত মেলাবে এবং আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে প্রিয় ছাত্রছাত্রীগণ যে ঠিক কতটা তোমরা ঠিক লিখতে পারলে। 75% নাকি 100% সঠিক লিখতে পেরেছ। তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল। Thanks for watching, dear students. If you find this content really helpful for you, don't forget to like, share and subscribe. এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক শুভেচ্ছা রইল। তোমরা যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা যোগাবে।